হুম আজকে আমরা জং প্রত্যয় পড়ব। গতদিন আমরা শন প্রত্যয় পড়েছিলাম গতদিনের ব্যাকরণ ক্লাসে। আজকে জং প্রত্যয় আমরা দেখব। একই রকমভাবে শন প্রত্যয়ের মতো কিন্তু এই প্রত্যয়টিও বেশ ইম্পর্ট্যান্ট একটি প্রত্যয়, এবং এটা থেকে একটা প্রশ্ন দিতেই হবে, একদম পরীক্ষায় বাধা দ্বারা দেবেই দেবে। শন থেকে যেমন একটা দেবেই বলেছি, জং জং থেকে একটা দেবেই। সুতরাং তুমি যদি নিশ্চিত হয়ে যাও না এখান থেকে একটা প্রশ্ন আসছে, 100% শিওর একটা প্রশ্ন আসছে, তাহলে তোমার কাজ কি হবে, যে এখান থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে, যা যা প্রশ্ন হতে পারে সব রেডি করে রাখা, এবং সেই কাজটা কিন্তু অবশ্যই করতেই হবে। গত বছর জং থেকে একটা প্রশ্ন এসেছিল, এবং তার আগের মানে 2016-তে জং থেকে একটা, সন থেকে দুটো প্রশ্ন এসেছিল, এবং তার আগের সালগুলিতে জংশন থেকে প্রশ্ন আসতই। সুতরাং জংটাও কিন্তু আমাদের সনের মতোই ইম্পর্ট্যান্ট একটি প্রত্যয়। আমরা দেখব জং প্রত্যয় কত রকমভাবে পরীক্ষার জন্য উপযোগী, এবং সেগুলি আমরা আলোচনা করব। তাহলে জং প্রত্যয় আগে আমরা দেখব যে জং প্রত্যয় কখন হয়। তাহলে কখন হয় মানে প্রয়োগ বিধি, হ্যাঁ, এবং প্রয়োগ বিধি বানিনি কি বলেছেন, কখন কখন এর প্রয়োগ করা যায় কখন যায় না, সেগুলো উদাহরণ সহ দেখতে হবে। কারণ বেসিক প্রশ্ন আসতে পারে যে জং প্রত্যয় হয় বলে 4টি অপশান দিয়ে দিল, তাহলে কখন হয় জিজ্ঞাসা করতেই পারে। জং প্রত্যয় যোগে পরিণত রূপ মানে বললো পট প্লাস জং লট উত্তম পুরুষ এক বচন কি হবে, তাহলে পরিণত রূপগুলো আমাদের দেখতে হবে। এবং জং প্রত্যয়ান্ত পদের ব্যুৎপত্তি, পরিণত রূপের উল্টো জিনিসটাই হচ্ছে ব্যুৎপত্তি। পরিণত রূপে কি হয়, একটার সঙ্গে একটা যুক্ত করে বড় রূপটা তৈরি করতে হয়, আর ব্যুৎপত্তিতে কি হয়, বড় রূপটা তোমায় দিয়ে দেয়, সেটাকে ভেঙে ভেঙে ছোট করতে হয়, ক্ষুদ্রতম অংশটা বের করতে হয়, প্রকৃতি প্রত্যয় আলাদা করতে হয়। তাহলে আজকে আমরা সেই জিনিসগুলো দেখব। আর জং প্রত্যয় যোগে এক কথায় প্রকাশ, আগেই বলেছি এক কথায় প্রকাশ বলে আলাদা কিছু হয় না। এক কথায় প্রকাশ কোথার থেকে হয়, সন থেকে হয়, জং থেকে হয়, নাম ধাতু থেকে হয়, তারপরে তোমার ততবতু থেকে হয়, ইয়সুন ইষ্ঠন থেকে হয়, সমাস থেকে হয়। এইগুলো হচ্ছে প্রধান প্রধান জায়গা যেখান থেকে এক কথায় প্রকাশ কিন্তু হয়। সুতরাং এক কথায় প্রকাশও তো আসবে পরীক্ষায়, কোথার থেকে আসবে, এইগুলো থেকেই কিন্তু এক কথায় প্রকাশ আসবে, এটাও খেয়াল রাখতে হবে এক কথায় প্রকাশের জায়গাটা। আর হচ্ছে অনুবাদে বা বাক্যে তাদের প্রয়োগ, কখনো অনুবাদ করতে দেবে বলেছি, দুটো অনুবাদ থাকবেই, তার মধ্যে সত্রিশানচ বা লব তবতুর যে প্রয়োগগুলো রয়েছে সেই প্রয়োগগুলো থাকতেই পারে। তার সঙ্গে সঙ্গে যদি একটু জটিল অনুবাদ দিতে চায়, তাহলে কিন্তু জং এবং শন এই দুটো কিন্তু অনুবাদে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। সুতরাং এই জায়গাটাও কিন্তু আমাদের একটু দেখতে হবে, মোটামুটি একটু প্র্যাকটিস করতে হবে। অনুবাদে খুব বেশি ইম্পর্টেন্ট নেই এর, কিন্তু তবুও আমাদের কিন্তু দেখতেই হবে। আমি বলেছি কৃত প্রত্যয়ের ভেতর থেকে অনুবাদ দেওয়ার সম্ভাবনা বেশি, কৃত প্রত্যয় প্রয়োগ করে অনুবাদ থাকেই। হ্যাঁ, এবং তার সঙ্গে সংযমের প্রয়োগগুলো আমাদের কিন্তু একটু জেনে রাখতে হবে কীভাবে এরা প্রয়োগ হয়। মানে শুধুমাত্র কি লট তিতসন্তি হয় বা তেয়াতে হন্তে হয়, নাকি তার সঙ্গে সত্রিশান্নচ যুক্ত করা যায় বা অন্যান্য প্রত্যয়ও যুক্ত করা যায়, সেইগুলো প্রয়োগ করে বাক্য অনুবাদ করা যায়। এই জায়গাগুলো কিন্তু আমরা দেখব। নেক্সট চলে যাব। জং প্রত্যয়, তাহলে জং প্রত্যয় কোথায় যুক্ত হয়, কার পরে যুক্ত হয়, ধাতুর পরে যুক্ত হয়। সুতরাং জং প্রত্যয়ও একটি কৃত প্রত্যয়। এখনও কিন্তু আমরা কৃত প্রত্যয় পড়ে যাচ্ছি পরপর পরপর, এবং কৃত প্রত্যয়ের আজকে শেষ ক্লাস। কৃত প্রত্যয় এরপরে কিন্তু আর নেই, সুতরাং জং প্রত্যয়কে একটা কৃত প্রত্যয়ের মধ্যে রাখা যেতে পারে। আচ্ছা, জং প্রত্যয় কখন হয়, পানিনি কন্ডিশন দিয়েছেন, দেখো মাত্র 3টে কন্ডিশন রয়েছে। এক হচ্ছে পৌন পৌন বা আতিশয্য, মানে বারবার কাজটা হচ্ছে, রিপিটেডলি কাজটা হচ্ছে, যে ছেলেটি বারবার মিথ্যা কথা বলছে, ছেলেটি বারবার পড়াশোনা করছে। চ্যাট করতে পারলো না একজন, আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও তো, just 1 সেকেন্ড। জয়েন করেছে, অসুবিধা নেই। হ্যাঁ, ছেলেটি বারবার পড়ছে, মেয়েটি বারবার নাচ করছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে কতগুলো কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, যে পৌন পৌন অর্থে একটা কন্ডিশন, যে বারবার কোনো কাজ যদি বোঝায়, ক্রিয়াপদ থেকে যদি বারবার করা হয়, সেই ক্ষেত্রে আমরা জং প্রত্যয় করতে পারি।
আর হচ্ছে আতিশয্য যদি বোঝায়, আতিশয্য মানে অনেক বেশি পরিমাণে যদি বোঝায়, তাহলে অনেক বেশি পরিমাণে কীরকম সেই উদাহরণগুলোও দেখব। খুব বাজেভাবে বাড়িটা পুড়ে গেছে, আগুনে লোকটা খুব খারাপভাবে পুড়ে গেছে, তা এখানেও কিন্তু একটা নিন্দিত আতিশয্য রয়েছে। আতিশয্য হয়েছে খুব বেশি পরিমাণে পুড়ে গেছে, কিন্তু সেটা নিন্দিত অর্থ, এইরকম অর্থও কিন্তু থাকতে পারে। আর হচ্ছে ধাতুটা কেমন হবে, একটা হচ্ছে অর্থগত দিক। প্রথমটা যেটা বলেছেন যে কোন কন্ডিশনে অর্থটা কি থাকতে হবে, সেই অর্থের উপর বিচার করে বলা হয়েছে যে জং প্রত্যয় করবে। যেমন আগেরটা আমরা শন করেছিলাম, কখন যখন ইচ্ছা বোঝায় তখন শন। আর এখানে বলছি যে কোনো কাজ যদি বারংবার হয়, পুনঃ পুনঃ হয়, বা অনেক বেশি পরিমাণে হয়, পুনঃ পুনঃ হয়তো হলো না কিন্তু কাজটা হয়তো অনেক বেশি পরিমাণে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে, এইরকম যদি বোঝায়। যে খুব কাজ্যে, বাচ্চাটি খুব কাজ্যে, ভ্রীষম রদিতি, খুব কাজ্যে, সেখানে কি পুনঃ পুনঃ বলা যেতে পারে, আবার অনেক বেশি পরিমাণে কাজ্যে সেটাও হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে অর্থগত দিক। আর একটা দিক রয়েছে ধাতুটা কেমন হতে হবে। ধাতুটা হবে এক স্বর বিশিষ্ট। এক স্বর বিশিষ্ট মানে ধাতুটায় একটা মাত্র স্বর থাকতে পারে। যেমন দা ধাতু, পা ধাতু, গই ধাতু, এগুলোতে দেখো সব একটা করে স্বর রয়েছে। আবার কিছু ধাতু রয়েছে যেগুলো ধাতুতে আদিতে ব্যঞ্জন বর্ণ রয়েছে, তাহলে আদিতে ব্যঞ্জনে পঠ ধাতু, আদিতে ব্যঞ্জন বর্ণ রয়েছে। গম ধাতু, আদিতে ব্যঞ্জন বর্ণ রয়েছে। লব ধাতু, আদিতে ব্যঞ্জন বর্ণ রয়েছে। কিন্তু জাগরি ধাতু, জাগরি ধাতুতে আদিতে ব্যঞ্জন বর্ণ থাকলেও দুখানা স্বর রয়েছে। দেখো জাগরিতে বর্গীয় জয় আকার একটা স্বর রয়েছে, আর গয় রি একটা স্বর রয়েছে, দুটো স্বর রয়েছে। সুতরাং এখানে কি হচ্ছে, এক স্বর বিশিষ্ট নয় এটা, তাহলে এক স্বর বিশিষ্ট না হয় সেখানে জং করা যাবে না। এবং আদিতে ব্যঞ্জন বর্ণ মানে কিছু কিছু ধাতু রয়েছে যেগুলোতে আদিতে স্বরবর্ণ থাকতেই পারে। যেমন ইক্স মানে দেখা, আদিতে কোন বর্ণ রয়েছে, স্বরবর্ণ রয়েছে, পরে ব্যঞ্জন বর্ণ রয়েছে। তো এইরকম কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে জং কিন্তু হবে না। তাহলে জং হওয়ার শর্ত কি, এক নম্বর শর্ত অর্থগত, যে পুনঃ পুনঃ অর্থ বা আতিশয্য বোঝাতে হবে। দু নম্বর হচ্ছে ধাতুটাকে হয় একটা স্বর বিশিষ্ট হতে হবে, অথবা শুরুতে ব্যঞ্জন বর্ণ থাকতে হবে। শুরুতে স্বরবর্ণ থাকলে হবে না, যদিও এই নিয়মের কিন্তু ব্যতিক্রম রয়েছে, জঙে বেশ কিছু ব্যতিক্রম রয়েছে, কিন্তু এটা প্রধান নিয়ম। ব্যতিক্রম অল্প কিছু জায়গাতে হয়, সেই অল্প কিছু জায়গা আমাদের আলাদা করে পড়তে হবে। যেমন অট ধাতু, অট অয় হসন্ত, অট মানে ভ্রমণ করা, অটতি, অটত, অটন্তি, এইরকম রূপ হয়। তাহলে অট ধাতু মানে ভ্রমণ করা, শুরুতে কী কার রয়েছে, অকার রয়েছে। তাহলে অকার একটি স্বরবর্ণ, তাহলে কি জং হবে, হ্যাঁ ওইটা ব্যতিক্রম, ওইখানে জং হবে। কিন্তু ম্যাক্সিমাম যে স্বরযুক্ত ধাতু, যেখানে আদিতে স্বর রয়েছে এবং অবশ্যই দুটো অক্ষর থাকতে হবে, দুটো বর্ণ থাকতে হবে, তখন আবার কিন্তু জং হবে না। সহজ কথায় জং কখন হয়, এক কথায় উত্তর হচ্ছে পুনঃ পুনঃ কোনো কাজ যদি সংঘটিত হয় তখন আমরা সেই ধাতুর উত্তর জং প্রত্যয় করতে পারি। এটা হচ্ছে প্রথম উত্তর। এইবার হচ্ছে টেকনিক্যাল কন্ডিশন যদি দেখতে বলে না ধাতুটায় কি স্বর আছে কি স্বর নেই, তখন আমরা বলবো না ধাতুতে যদি একটা স্বর থাকে তাহলে জং করা যেতে পারে, অথবা ধাতুর শুরুতে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে জং করা যেতে পারে। ব্যতিক্রম বলতে হয় না, ব্যতিক্রমগুলো আলাদা করে পড়তে হয়। আচ্ছা, পাণিনি কি বলছেন, এই যে দুটো কথা তো এখানে লেখা রয়েছে। পাণিনি বলছেন ধাতো কোথায় যুক্ত হবে, ধাতুর পর যুক্ত করো। তাহলে ধাতুর পর যুক্ত হয় কারা, সব কৃৎ প্রত্যয় ধাতুর পর যুক্ত হয়। এবং তিনি বলছেন একাচ, কেমন ধাতু, এক অচ বিশিষ্ট ধাতু, এক স্বর বিশিষ্ট ধাতু। হলাদে, আদিতে হল আছে এমন ধাতু, এমন ধাতুতে জং প্রত্যয় হয়, এমন ধাতুতে জং হয়। ধাতুর চেহারা থেকে উনি বললেন যে ধাতুর চেহারা যদি এক স্বর বিশিষ্ট হয় এবং আদিতে হল থাকে তাহলে আমরা জং প্রত্যয় করব। এবং কি বললেন, ক্রিয়া সমভিহারে, এই শব্দটার মানেই হচ্ছে পৌনঃপুন্য। হ্যাঁ, বারবার ক্রিয়ার বারংবার সংঘটন হবে, ক্রিয়াটি বারবার সংঘটিত হবে, এই রকম যদি হয়, এটা অর্থগত দিক, এই রকম যদি হয় তখনই কিন্তু আমরা বলবো যে এখানে জং প্রত্যয় হয়েছে। তাহলে সহজ কথায় উত্তর হচ্ছে পৌনঃপুন্য অর্থে হয়। আচ্ছা, এখানে সূত্রটা কি খুব বেশি পড়ার দরকার রয়েছে না, জংয়ের সূত্র কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তবু আমরা পড়ে রাখবো, একটা সূত্রই পড়বো, আর কোনো সূত্র কিন্তু জংয়ে আমরা পড়বো না। জাস্ট একটা সূত্র, প্রধান সূত্র, আর কোনো সূত্র পড়ার দরকার না। আর প্রধান সূত্র মানেই দেখো সেই অর্থ, জং কখন হয়, তুমি বাংলাতেও যদি পড়ো জং কখন হয়, পৌনঃপুন্য অর্থে। পাণিনি বলে দিয়েছেন ক্রিয়া সমভিহারে, একই কথা।
এবং কখন আর টেকনিক্যালগুলি কখন হয় বলছে একস্বর বিশিষ্ট আর ব্যঞ্জনবর্ণযুক্ত যদি আদিত্য ব্যঞ্জনবর্ণ থাকে, ঠিকই বলছে, একই কথা উনি বলছেন, বা উনি যেটা বলেছেন সেটাই আমরা বাংলাতে বলছি, একাচ হলাদে ধাত, এরকম হলে হয়। তাহলে সূত্র মনে রাখলে না আরও সহজ হয়ে যায় জিনিসটাকে মনে রাখতে, কারণ সূত্রটা অতি সংক্ষেপে অনেকটা কিছু বলে দেয়। আচ্ছা, জঙের কি থাকে? অন্যান্য প্রত্যয়ের ক্ষেত্রে যেমন যেমন বলেছি কিছু না কিছু একটা অবশিষ্ট থাকে, সনের জন্য স থাকে, জঙেরও একটা অবশিষ্ট থাকে জ। জ মানে পুরো জটাই থাকে, জয় হসন্ত না, শুধু এই উময় হসন্তটা লোপ পেয়ে যায়, বাকি কিন্তু পুরোটাই অবশিষ্ট থাকে। সন প্রত্যয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সন আর জংটা না একটু মিশিয়ে পড়বে, কারণ পরীক্ষার হলে অপশান দেবে সন আর জং দুটো দিয়েই কিন্তু পরীক্ষায় অপশান দেবে, মানে যে 4টে অপশান দেবে তার মধ্যে জংয়ের উত্তরের মধ্যে সনের অপশান দিয়ে দেবে, সনের অপশানের মধ্যে জংয়ের উত্তর দিয়ে দেবে। তাহলে তোমাকে চিনতে হবে কোনটা সন হয়েছে কোনটা জন হয়েছে, যাতে গুলিয়ে না যায়। আচ্ছা, সনে আমরা কি দেখেছিলাম? পরস্মৈপদী হচ্ছে ধাতু, আত্মনেপদী হচ্ছে, হ্যাঁ, একবার দেখছি কখনো পরস্মৈপদী হচ্ছে জিজ্ঞাসতে, হ্যাঁ, জ্ঞা ধাতু পরস্মৈপদী হওয়া সত্ত্বেও আত্মনেপদী হয়ে গেল। হ্যাঁ, আবার কখনো দেখছি ধাতুটা সি সেবি সতে আত্মনেপদী ধাতু আত্মনেপদী হচ্ছে, পরস্মৈপদী ধাতু আত্মনেপদী হচ্ছে, উভয়পদী ধাতু আত্মনেপদী পরস্মৈপদী দুটোই হচ্ছে, মানে একটা ভ্যারাইটি ছিল, পরস্মৈপদী আত্মনেপদী দুদিকেই আমরা উদাহরণ পেয়েছি। এইখানে সেই ঝামেলা নেই, এখানে জং মানেই তোমাকে আত্মনেপদী করতে হবে, অন্য কিছু কিন্তু তোমার আর করার দরকার নেই। তাহলে জং মানেই আত্মনেপদী করলে হয়ে যাবে, সুতরাং তোমাকে আত্মনেপদীই করতে হবে, আর কোনো অপশান কিন্তু তোমার কাছে থাকছে না, পরস্মৈপদীর কোনো অপশান থাকছে না। এবং পরীক্ষায় যখন বানান ভুল দেবে তখন কিন্তু একটা আত্মনেপদী অপশান দেবে, আর বাকি যে 3টে অপশান থাকবে তার মধ্যে একটা অপশান পরস্মৈপদী দিয়ে দেবে, যাতে তুমি গুলিয়ে দেওয়ার জন্য তোমাকে, আর একটা অপশান থাকবে সনের অপশান দিয়ে দেবে, মানে একটা স দিয়ে দেবে। যেমন পা পঠ্যতে যদি জঙের রূপ হয় ওরা দেবে পা পঠ্য তি একটা দেবে, পি পঠিসতি একটা দেবে, আর একটা হয়তো প পঠ্যতে এরকম দেবে। সুতরাং এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, জঙের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এখানে আর কোনো আমার অপশান নেই হাতে, এখানে সবসময় আত্মনেপদেই হবে। ভালো কথা। সন প্রত্যয়ের মতো জং প্রত্যয়ও ধাতুর দ্বিত্ব হয়। সনে আমরা যখন ফরমেশন করেছিলাম তখন সনে পট পট সন তি এইভাবে আমরা দেখেছিলাম, পি পঠি সতি, ঠিক একই রকমভাবে এখানেও ধাতুটার দ্বিত্ব হয় বা অভ্যস্ত হয়। ধাতুটা অভ্যস্ত, এটা টেকনিক্যাল টার্ম, অভ্যস্ত হয়। আমরা সহজভাবেই বলতে পারি যে ধাতুটি দ্বিত্ব হয়, এবং অভ্যস্ত হলে আগে সনে যেমন যেমন হয়েছে এখানেও ঠিক তেমন তেমন হবে, আলাদা কিছুই নয়। ঠিক একই রকম ধাতু দুবার হবে, তারপরে দুবারের মধ্যে প্রথম যে ধাতুটা লিখছি তার শেষের ব্যঞ্জনবর্ণটা লোপ পেয়ে যাবে, একটা স্বরবিশিষ্ট অংশটা অবশিষ্ট থাকবে, এইভাবে যে স্টেজগুলো আমরা দেখেছিলাম মোটামুটি সেই স্টেজগুলো আমরা এখানে ফলো করব। আচ্ছা, সনন্তের ন্যায় যে কথাটা বললাম, সনন্তের ন্যায় জঙ্গন্ত একটা নতুন ধাতু তৈরি করে, স্বতন্ত্র ধাতু তৈরি করে, স্বতন্ত্র ধাতু বলে গণ্য হয় এবং ধাতু কার্য প্রাপ্ত হয়। কেমন? যেমন পি পঠিসতি যখন পড়েছিলাম, পা প্লাস সন লট তি, পি পঠিসতি, তো তিটা যদি বাদ দিই তার আগের পর্যন্ত হচ্ছে ধাতু পি পঠিস একটা ধাতু, তুমি তারপরে তি ত সন্তি সি থস থ মি বস ম সব কিছুই যুক্ত করতে পারো, তাই না? এবং তুমি সানজ প্রত্যয় সত্রী প্রত্যয় যুক্ত করতে পারো, ধাতু যদি পরস্মৈপদী হতো, সত্রী ধাতু যদি আত্মনেপদী হয়, সানজ সবকটাই করতে পেরেছো। এখানেও তাই, এখানেও ধাতুর সঙ্গে তুমি সব জায়গাতে তে আতে অন্তে সে আতে দে এ বহে মহে যে রূপগুলি হয় সবকটাই কিন্তু যুক্ত করতে পারবে। তাহলে তোমাকে ধাতুটুকু আগে চিনতে হবে যে পট প্লাস জং এই পর্যন্ত করলে কি হয়, হ্যাঁ, পা পঠ্য এই পর্যন্ত হলো, তারপর তে আতে অন্তে সে আতে দে উত্তম পুরুষ বলুক, মধ্যম পুরুষ বলুক আর প্রথম পুরুষ বলুক, তোমার কাছে যেইটা চাইবে তুমি সেটা করবে। অথবা তারপর যদি বলে সানজ প্রত্যয় যুক্ত কর, যেহেতু আত্মনেপদী হয়ে যাচ্ছে ধাতুটি, তাই সানজ প্রত্যয়ই করতে হবে, এখানে কিন্তু সত্রী করা যাবে না। হ্যাঁ, যদি সানজের প্রয়োজন হয় তখন আমরা সানজ করব, মানে সেই অর্থ যদি বোঝায় তাহলে সানজ করব, সত্রী করা যাবে না, কারণ ধাতুটা আত্মনেপদী ধাতু। এইভাবে কিন্তু আমরা বিচার করব। এবং এই জঙ্গন্ত যে ধাতুটা তৈরি হবে, নতুন করে যে তৈরি হবে পাপট্ঠতে যে রূপটা হলো, সেই রূপটা কোন ধাতুর মতো হবে, কোন গণীয় ধাতুর মতো হবে? একদম সহজ, ভাদিগণীয় আত্মনেপদী, যেমন লব ধাতু, শেব ধাতু তাদের যে রূপ হয় সেই রকম হবে।
এখানে কিন্তু তুমি ওই রুদাদিগণীয়, হাদিগণীয়, ওই রকম অদাদিগণীয় ধাতুর মতো কিন্তু কঠিন রূপ কিন্তু হবে না। একটা ন আসছে কোথাও, কোথাও জ আসছে চূড়াদিগণিত, এইসব কিন্তু হবে না। একদম সহজ ভাদিগণীয় যেমন ধাতু, লব ধাতু, শেপ ধাতু পড়েছ, তার মতো করে রূপ তৈরি করে দিলে হয়ে যাবে। মানে ধাতুটা যেই হয়ে গেল, তারপর তে হাতে অন্তে সে হাতে যুক্ত করে দাও, মিটে যাবে। এক্সট্রা কিচ্ছু তোমায় যুক্ত করতে হবে না, এটাই কিন্তু বলতে চেয়েছেন। তাহলে জং প্রত্যয় কখন হয় আমরা জানলাম। জং প্রত্যয় পৌনপূর্ণ অর্থে, মানে বারংবার কাজটি হচ্ছে, রিপিটেডলি কাজটি হচ্ছে যদি বোঝায়, এবং অনেক বেশি পরিমাণে যদি বোঝায়। কখনো নিন্দা অর্থেও জং প্রত্যয় হয়, নিন্দিত বা গর্হিত অর্থেও জং প্রত্যয় হয়। এবং ধাতুগুলিকে একটা স্বর বিশিষ্ট হতে হবে, অথবা আদিতে একটা ব্যঞ্জন বর্ণ থাকতে হবে। আদিতে স্বরবর্ণ থাকলে হবে না। যেমন ভৃষম ইক্ষতে, ইক্স ধাতু, ইক্স মানে দেখা, বা পর্যবেক্ষণ করা। পরীক্ষা শব্দ দেখো ইক্স ধাতু রয়েছে, পর্যবেক্ষণেও ইক্স ধাতু রয়েছে। পরি অব ইকশন, পর্যবেক্ষণ, তাহলে ইক্স ধাতু মানে দেখা, ইক্স ধাতুর যোগে কিন্তু এখানে ইক্স ধাতুতে স্বন হয়নি। কেন? শুরুতেই স্বরবর্ণ রয়েছে, ব্যঞ্জনবর্ণ নেই। আর জাগরি ধাতুতে হয়নি কেন? জাগরি ধাতুতে দুটি স্বর রয়েছে, যা আকার একটা স্বর এবং রিকার একটা স্বর, দুটো স্বর রয়েছে। নেক্সট, আচ্ছা, এবার শুরুতেই আমি একটু জনন্ত ধাতুর গঠনটা দেখে নিই। আমি কোনো সূত্র ধরে করব না, খুব ব্যাকরণের একদম স্টেপ বাই স্টেপ নিয়ম ধরেও করব না, যাতে আমার মোটামুটি মনে থাকে, মোটামুটি একটা ফরমেশন যাতে আমি বুঝতে পারি যে না এইভাবে জং হয়। এইটুকু করলেই এসএসসির জন্য যথেষ্ট। কারণ অন্তত তোমার বানান ভুল যাতে না হয়। তোমাকে বলবে না যে তুমি পদসাধন করে দেখাও, সূত্র ধরে ধরে তুমি আলোচনা করে দেখাও, এবং ইন্টারভিউতেও তোমাকে জিজ্ঞাসা করবে না জঙন্ত পদ তুমি পদসাধন বলো বা করে দেখাও কিভাবে হয় জঙন্ত পদ। এবং যদি বলেও বাই চান্স যে 1% যদি চান্স, তাহলে তুমি এইভাবে বাংলাতে আলোচনা করে করে গেলেও তুমি কিন্তু 100 পেয়ে বেরিয়ে আসবে। কারণ ওনারা এর থেকে বেশি কিন্তু আর চাইবে না, যে অন্তত এইটুকু জানে। সুতরাং এইটুকু একটু জানবে, যাতে নিজের ফরমেশনটা করতে বা বানানগুলো ভুল যাতে না হয় সেটা বুঝতে সুবিধা হবে। পরীক্ষায় যখন অপশান দেবে তখন মাথায় চলে, তাই তো জঙে তো একটা জফলা থাকে, জং শুরু হয়েছে জ দিয়ে, তাই জফলা থাকবে। আর উময় হসন্ত হলন্তম বাদ চলে গেল। আর কি, এটা আত্মনেপদী হবে, তে তয় করে তে, এইটুকু তো জঙের বৈশিষ্ট্য দেখে বুঝতে পারছি। এইভাবে যদি একটু পড়ো তাহলেও কী হবে, বানান ভুলের হাত থেকে বাঁচা যাবে। এবং আগেরটুকু কিভাবে হলো সেটাও যদি আমরা দেখে নিই, তাহলে কী হবে, তোমার অপশান পর্যন্ত গিয়ে সঠিকটা বের করতে সুবিধা হবে। আমাদের এইটুকুই কাজ, তার বেশি কোনো কাজ নেই এখান থেকে। তা পট প্লাস জং, তাহলে জং হলে কী হয়, ধাতু অভ্যস্ত হয় বলেছি। অভ্যস্ত হয় মানে দ্বিত্ব হয়, আমরা দুবার লিখব পট, পট, জং। ঠিক একই রকম সনের মতোই কিন্তু হলো, ধাতুর দ্বিত্ব হয়েছে, এইভাবে বলেছি। আর প্রথমটা শুধু সূত্র দিয়েছি, একটা সূত্র দিয়েছি, জং হওয়ার সূত্রটা কি। আচ্ছা, নেক্সট রয়েছে এই যে প্রথম যে পটটা রয়েছে, আমরা বলেছিলাম এটার নাম হচ্ছে অভ্যাস। প্রথম পার্টটার নাম হচ্ছে অভ্যাস। ধাতু যখন দ্বিত্ব হয় তার প্রথম অংশের নাম হয় অভ্যাস। এই অভ্যাসের এক স্বর বিশিষ্ট যেটা, মানে অভ্যাসের স্বরযুক্ত যেটা, সেটা অবশিষ্ট থাকে। বাকি দেখো ঠ চলে গেছে, শুধু পটা রয়ে গেছে। পকে আমি শুধু আলাদা করে দেখিয়ে দিয়েছি, পয়ে একটা স্বর আছে। কি স্বর আছে? হ্রস্বস্বর আছে, অকার আছে। আর কি করেছি এখানে পরিবর্তন, বলেছি উময় হসন্ত লোপ পেয়ে যাবে, কি অবশিষ্ট থাকবে জঙের, দেখো জঙের জ অবশিষ্ট রয়েছে। আর এই দ্বিতীয় পট ধাতুর এইটার কোনো কিছু চেঞ্জ আপাতত আমরা কিছু করিনি। তাহলে একদম সহজ চেঞ্জ কি করলাম, প্রথম যে পট ধাতু তার ঠয় হসন্ত লোপ করলাম, আর শেষে জঙের উময় হসন্ত লোপ করলাম। তাহলে বাকিটা যা পড়ে রয়েছে পড়ে রয়েছে। এইবার সহজ নিয়ম কি, যে ধাতুর যে অভ্যাস অংশ, ধাতুর যে অভ্যাস অংশ ভালো করে বুঝবো। অভ্যাস মানে হচ্ছে যেখানে দ্বিত্ব হয় তার প্রথম অংশটাকে অভ্যাস বলা হয়। তুমি বলতেই পারো ধাতুটাকে আমি দুবার লিখেছি, তার প্রথম যে ধাতুটি রয়েছে, এইভাবেও বলতে পারো, অথবা ধাতুর যেটি অভ্যাস এইভাবে বলতে পারো, যেটা সুবিধা হয়। তাহলে যে অভ্যাস অংশ, দ্বিতীয় ধাতুর প্রথম অংশ, সেখানে যদি পয় হসন্ত থাকে, সেখানে যদি অকার স্বর হিসাবে থাকে, তাহলে একটা নিয়ম কি, আকার হয়ে যাবে। তাহলে একটা বড় নিয়ম, যেখানে যেখানে আমি দেখব অকারযুক্ত ধাতু রয়েছে, সেই অকার অভ্যাসের অকারটা কি হয়ে যাবে, আকার, বৃদ্ধি ঘটলো। সব জায়গায় আবার ঘটবে না কিন্তু বৃদ্ধি, শুধু অকারের ক্ষেত্রেই বলেছে। রস্যিকার থাকলে বৃদ্ধি হবে না, সেখানে আবার গুণ হয়েছে, একার হয়ে গেছে। রস্যকার থাকলে ওকার হয়েছে, তাহলে অকার থাকলে আকার হয়েছে। এইটুকু যদি আমি মনে রাখি, তাহলে এই ফরমেশন করার সময় কি করব,
এই জায়গাটায় অকারটাকে আকার করে দেবো, তাহলে পা হয়ে গেল, এখানে পা। আর পঠের সঙ্গে জ যুক্ত করে দাও, পঠের সঙ্গে জ যুক্ত করে দিলে কি হবে, পঠ হয় জফালা হয়ে যাবে, তাহলে পা পঠ্য। একদম সহজ। দেখো নতুন এখানে একটা ধাতু, তো এই পর্যন্ত হচ্ছে নতুন ধাতু, আর কোনো স্টেপ কিন্তু তোমার প্রয়োজন এখানে নেই, কোনো চেঞ্জেসও বিশেষ কিছু হয়নি। চেঞ্জেস বিশেষ কিছু হয়নি বলতে কি বোঝাচ্ছি, যে কোনো কটা জ, হ্যাঁ, হটা গ, এরকম কিছু, হটা জ, এরকম কিছু এইখানে হয়নি, অন্য জায়গাতে হবে। অন্য জায়গাতে অক্ষরে চেঞ্জ হয়, তৃতীয় বর্ণ কখনো কখনো মানে ক বর্গ, কখনো কখনো চ বর্গ হয়ে যায়। সেই চেঞ্জগুলো আমরা পাশে পাশে লিখে লিখে করব, যখন যেখানে চেঞ্জ দেখবো সেটা কয়েকটা জায়গাতেই হবে, লিমিটেড হাতে গোনা জায়গাতেই হবে, সেই জায়গাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝলাম, পাপঠ্য পর্যন্ত একটা ধাতু হলো। এইবার আমরা কি করব, লট তে আতে অন্তে সে আতে দে এ বহে মহে, যা খুশি যুক্ত করতে পারো, বা তোমায় যা যুক্ত করতে বলবে সব যুক্ত করা যাবে। এবং ধাতুটা কি ধাতু, আত্মনেপদী ধাতু। তাহলে ধাতু যদি আত্মনেপদী হয় তাহলে তুমি কি করতে পারবে, তারপরে সানজ প্রত্যয় করতে পারবে যদি প্রয়োজন হয়। হ্যাঁ, সত্রী কিন্তু করা যাবে না, কারণ সত্রী হয় পরস্মৈপদী ধাতুতে, সানজ হয় আত্মনেপদী ধাতুতে। তাহলে এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম পা পঠ্যতে। ঠিক একই রকমভাবে যদি বদ ধাতু বলা হয়, বদ ধাতুর সঙ্গে জং করলাম, জং করলে কি করব, ধাতুটাকে আমরা দুবার লিখব, বদ বদ জ। জ কোথার থেকে এলো, জং থেকে এলো, ওময় হসন্তটা বাদ দিলেই জ থেকে যায়। কত সহজ দেখো প্রত্যয়। হ্যাঁ, সহজ তো অবশ্যই, কিন্তু এই 70% 80% একদম সহজ, কিন্তু আমরা মাথা ঘামাই সব কিছু নিয়ে। 70% 80% মাথা ঘামানোর দরকার হয় না। লাস্ট যে 20% 30% পড়ে থাকে, যেগুলো একটু নিয়ম আলাদা আলাদা, ওইটুকুনি মাথা ঘামাতে হয়। তাহলে কি, ব্রেনে প্রেশারও কম পড়ে। আর আমি টেকনিক্যালি যদি জেনেই যে সব এরকম হবে, তাহলে পরীক্ষার হলে যদি এই সোজাগুলোর থেকে দেয়, আমার ভুল হওয়ার সম্ভাবনা জিরো হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, বদ প্লাস জং, তাহলে বদকে আমি দুবার লিখলাম আর জংয়ের জ লিখলাম। এবার প্রথমে কি বলেছি, প্রথম দটা কেটে দাও, হয়ে গেল ব হয়ে গেল। এই বটায় কি হয়ে যাবে, অকার রয়েছে তাই আকার হয়ে গেল, বা হয়ে গেল। ব্যাস, এটা হচ্ছে প্রথম অভ্যাসের নিয়মটা আমার শেষ। আর বাকি যা আছে তাই, বাকিটায় কোনো পরিবর্তন নেই। ব দয় জফালা হয়ে যাবে, বদের সঙ্গে জ যুক্ত করলে দয় জফালা হয়ে গেল বা বদ্দ। ব্যাস, আমার ধাতুটা তৈরি হয়ে গেল। তিনটে স্টেপ, একটা দুটো তিনটে, তিনটে স্টেপে তোমার ফরমেশন হয়ে গেল জঙন্ত পদে। এইবার লট তি তসন্তি যা যুক্ত করে সেটা তো আলাদা। এইবার যদি উল্টোটা দেয়, বা বদ্ধতে দিল, কি করে বুঝবে এটা জং হয়েছে, প্রথম কথা দেখো তে আলাদা করে দাও। তে হয়েছে মানে আত্মনেপদী হয়েছে, এটা লট তে। আর যদি লোট হতো তামাতামন্তম হতো, অন্য কোনো হলে সেইভাবে হতো। তাহলে তেটাকে আলাদা করলাম, পড়ে থাকলো কি, বা বদ্ধ, দয় জফালা আছে, তাহলে জফালা কোন প্রত্যয়ে হয়, আর বা বদ্ধ ধাতুটা দুবার হয়েছে, দ্বিত্ব হয়েছে, দ্বিত্ব একমাত্র শন আর জঙেই হয়, অন্য কোথাও হয় না। তাহলে দ্বিত্ব হয়েছে, তাহলে শন হওয়ার সম্ভাবনা আছে আর জং হওয়ার সম্ভাবনা আছে। যত প্রত্যয়, লব প্রত্যয় এগুলো হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আমরা কি বলবো, যে জফলা রয়েছে, তাহলে জং প্রত্যয় হবে। শনে তো দন্তস্ব থাকে, এইভাবে কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, আর যদি শন হতো তাহলে কি হতো, বদ্ধাতু পরস্মৈপতি বি বদিসতী হয়ে যেত, বৈরসী হয়ে যেত, ধাতুর শুরুতে রসিকার থাকবে বলেছি। শন প্রত্যয়ে 95% ক্ষেত্রে দেখবে ধাতুর শুরুতে রসিকার রয়েছে, একদম রসিকার দেখে বলে ও আচ্ছা রসিকার আছে, তাহলে শন হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং শন আর জং আলাদা করা খুব সহজ, এবং পরীক্ষায় অপশানগুলিতে শন আর জং গুলিয়ে দিয়ে অপশান দেওয়ার চেষ্টা করে। প্রশ্নকর্তা ভাবে যে ছাত্রছাত্রীদের শন আর জং গুলিয়ে যায়, ঠিক আছে আমি আরও গুলিয়ে দিই, ব্যাটারে ঝামেলায় পড়ুক। কিন্তু এখন থেকে আর শন আর জং গোলাবে না, ঝামেলায়ও পড়বে না। আচ্ছা, এইবার পঁচ ধাতু, পঁচ ধাতু তাহলে কি হয়ে যাবে, পঁচ প রয়েছে, হয়ে যাবে পা, তারপরে পচ, তাহলে প্রথমে লিখবো পা, তারপরে আবার লিখবো পচ, তারপরে জংতে, হয়ে গেল পা পচ্চতে, পা পচ জং, জঙের জফালা, পাপচ্যতে, তারপরে তে পাপচ্যতে। তাহলে অকারযুক্ত যে ধাতুগুলো রয়েছে, মানে উপধাতে অকার রয়েছে, উপধা মানে বুঝেই গেছো, এতদিন আলোচনা হয়েছে উপধা মানে শেষ যে বর্ণ, ঠিক তার আগে যে স্বরটি রয়েছে বা আগে যে বর্ণটি রয়েছে তাকে বলে উপধা। অল অন্তৎ পূর্ব উপধা। অন্তে যে অল থাকে তার ঠিক আগে যেটি বর্ণ থাকে, যে বর্ণ থাকে সেটা স্বর হতে পারে, ব্যঞ্জন হতে পারে, তাকে উপধা বলা হয়। তাহলে উপধাকে পঠের ক্ষেত্রে উপধা হচ্ছে পয় হসন্ত, তারপর অ, তারপর ঠ, তাহলে ঠ হচ্ছে অন্তিম বর্ণ। ঠিক তার আগের যে বর্ণ রয়েছে
শেষ বর্ণের আগের বর্ণকে উপধা বলা হয়। তাহলে উপধাতে অকার থাকলে নিয়মটা হচ্ছে এইটা। তাহলে এই একটা নিয়মে শুধু এইটুকু যদি তুমি পড়ো, অকারটা আকার হয়ে যায়, এই একটা নিয়মে দেখবে তোমার 20-25টা ধাতু সিদ্ধ হয়ে গেছে। তাই 20-25টা তোমাকে তো আলাদা করে মুখস্থ করতে হলো না, তাই না? তোমার সময় বেঁচে গেল, পরিশ্রম বেঁচে গেল। নেক্সট আমরা চলে যাব অন্য ধাতুগুলিতে। আচ্ছা, তার অনেকগুলো এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, যে এই আলোচনাটা একটু আগে করা হলো, যে অকার থাকলে কি হয়ে যাবে, উপধাতে অকার থাকলে আকার হয়ে যাবে। তা এইবার তুমি খোঁজো যত এরকম ধাতু রয়েছে, সেই ধাতুগুলির উপধাতে অকার কোথায় কোথায় রয়েছে, সেরকম ধাতু পেলেই তুমি একবারে বলে দাও, এবং শুধু চেঞ্জেসগুলো দেখে নেবে কোথায় এক্সট্রা চেঞ্জেস হয়েছে কিনা। লপ, লা, লপ, এই মাঝখানেরটুকু হচ্ছে ধাতু, আর তার আগে যে লা রয়েছে সেটা অভ্যাস থেকে এসেছে, ধাতুর দ্বিত্ব থেকে এসেছে, লা লপ্পতে। তপ, মাঝখানেরটা দেখো ধাতু, তপ। জটা জং থেকে এসেছে, তেটা তে থেকে এসেছে, ল তে থেকে এসেছে, আর তাটা এসেছে অভ্যাস থেকে, ধাতুর দ্বিত্ব হওয়া থেকে এসেছে, তাতপ্পতে। লস লা লস্যতে, পট পাপট্ঠতে, পঞ্চ পাপচ্যতে, বদ বা বদ্যতে, জল যা জল।